22শে জুন আপনারা যে চিঠিটি দিয়েছিলেন প্রথম, সেখানে আপনাদের পছন্দের প্রতীকের ক্রম ছিল শাপলা, এরপরে কলম, তারপরে মোবাইল। এবং আমার জানা মতে আপনাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা দেয়া হয়েছে, যে পছন্দের মার্কাগুলো, মানে তারা যে মার্কার অপশন আপনাদেরকে দিয়েছেন, সেখানে কলম এবং মোবাইল দুটোই আছে, কিন্তু শাপলা নেই। এটা কি ঠিক যে আপনারা শাপলা, কলম অথবা মোবাইল চেয়েছিলেন? আমরা যে প্রথমে আপনার প্রতীক চেয়েছি, প্রতীকের মধ্যে ছিল শাপলা, কলম এবং মোবাইল, কিন্তু পরবর্তীতে আমরা প্রতীক সংশোধন করে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা দিয়ে এসেছি। এখন মূলত ডিবেটটা শাপলার মধ্যে নেই। ডিবেটটা হলো যে শাপলা কেন দেওয়া হবে না, কেন প্রতীকে আসবে না, এটার ভিত্তিটা কি, এই বিষয়টা একটা স্পষ্ট ব্যাখ্যা। তারা বলছেন যে এটি জাতীয় প্রতীক, সেজন্য তারা এটা বলছে না জাতীয় প্রতীক। তারা বলছে যে পক্ষ থেকে তো সেটাই বলা হয়েছে। সেটা বলা হয় নাই তো। ইসির পক্ষ থেকে বলা হচ্ছে কেন তারা দিবেন একটা ব্যাখ্যা তিনি একা করতে পারবেন না। না, এটি তারা পরিষ্কার উত্তর দিয়েছেন। তারা বলেছেন যে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধির 9-1 অনুযায়ী শাপলা বর্তমানে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় নেই, এবং যে কারণে শাপলা নির্ধারিত প্রতীকের তালিকায় নেই সেটি হচ্ছে শাপলা একটি জাতীয় প্রতীক। না, ব্যাপারটা এরকম না যে প্রথমত তালিকায় আনা হয়, তালিকা আনার পর এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় এই তালিকাটা করার জন্য, গ্যাজেট করার জন্য। এখন ওনারা যখন আপনার তালিকায় আনা হয় তখন জানেন যে ওনারা শাপলা আনবেন কি আনবেন না। এখন শাপলা যদি আপনার জাতীয় প্রতীক হয় তাহলে এটা একটা আইনি ব্যাখ্যার দাবি রাখে। তো শাপলা কি আসলে জাতীয় প্রতীক? শাপলা তো জাতীয় প্রতীক না, এটা জাতীয় প্রতীকের একটা অংশ মাত্র, যে অন্যান্য অংশগুলো অন্যান্য রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়েছে। শাপলা একটি জাতীয় ফুল। এখন জাতীয় ফুলের ক্ষেত্রেও জাতীয় ফল এবং অন্যান্য অনেক জাতীয় জিনিস বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু মানে মুখ্যত যে বিষয়টি আমাদেরকে ভাবাচ্ছে সেটা হলো যে মানে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই যে তারা আসলে মানে কোনো কিছুর ব্যাখ্যা অথবা তারা আইনগত কোনো ভিত্তি ছাড়াই তারা একগুঁয়েমি করতে পারে। আপনি আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে নির্বাচন কমিশনে অনেকগুলো দল, কয়েক ডজন দল আপনার আবেদন করেছে। হঠাৎ করে এনসিপির সাথে জাতীয় লীগ নামে একটি দল, তারা বলল দুটো দল আপনার নির্বাচনী সবগুলো আপনার যে শর্ত পূরণ করেছে তাদেরকে আপনার এখন নিবন্ধন দেওয়া যাবে। এখন আমি বুঝি না আসলে, আমরা গণঅভ্যুত্থানের পরেও কিন্তু অনেকগুলো দল আসছে সামনে, যে দলগুলো কম বেশি আমরা সবাই চিনি, তাদের অফিস কোথায় জানি, তাদের দলের নেতাকে জানি, তাদের টুকিটাকি আপনার প্রোগ্রাম আছে, যার যার ক্যাপাসিটি অনুযায়ী। আপনি কি জাতীয় লীগ বলে কখনো কোনো দলের নাম শুনেছেন? না, আমি শুনিনি। তো এখন ধরেন এই যে একটা বিষয়, এখন এই বিষয়টা তো আমরা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের কাছে জবাব চাইতে পারি না, কিন্তু এটা খুবই, কয়েকটা মিডিয়া রিপোর্টও করেছে, তাদের অফিসের কোনো নির্দিষ্ট জায়গা নেই এবং কস্টেপ দিয়ে লাগিয়ে রেখেছে ব্যানার একটা রাস্তার পাশে, এটাই তাদের অফিস। এখন নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে বেমাতা সুলভ আচরণ করছে আপনাদের। আমাদের সাথে না তো, জাতির সামনে। আপনি জাতীয় লীগ বলে কিছু নেই। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হবে এরকম একটা কথা আমরা শুনছিলাম, এরপরে আমরা দেখলাম যে সেটি হচ্ছে না। জামায়াতের যুগপৎ আন্দোলনেও আমরা শুনছিলাম যে আপনারা এবং গণ অধিকার পরিষদ আপনারা থাকবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনারা জামাতের যুগপৎ আন্দোলনেও যাননি। বিএনপির সাথে তো আপনাদের সম্পর্ক খারাপই ছিল আগে থেকেই, সরকারের সাথেও এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আজকে যেমন নির্বাচন কমিশনের কথাও আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সাথে আপনাদের এক ধরনের মনে হচ্ছে যে এক ধরনের টানাপোড়েন চলছে। এনসিপি কি কিছুটা বন্ধুহীন হয়ে পড়েছে? প্রথমত আমি যদি নির্বাচন কমিশন দিয়ে শুরু করি, তো নির্বাচন কমিশনটা এমন একটি সময়ে আপনার সংগঠিত হয়েছে যে সময়টা বাংলাদেশে নির্বাচন কবে হবে এবং বাংলাদেশের সামনে গণঅভ্যুত্থানের পরপর যে আপনার আহতরা হসপিটালে কাতরাচ্ছে, প্রতিদিন রাস্তায় আন্দোলন হচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু আপনার নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এবং আমরা এবং অন্যান্য অনেকগুলো দল কিন্তু নির্বাচন কমিশনার কে হবে, যেটা সার্চ কমিটিতে নাম জমা দিতে হয়, আমরা নামও জমা দেই নেই। যে আসলে নির্বাচন কমিশন নিয়ে ওই সময় আমাদের প্রায়োরিটিতে ছিল না যে নির্বাচন কমিশনার কে হবে, কারণ ওই সময় আপনার সংস্কার হবে কিন্তু সংস্কার কমিশনগুলো সংগঠিত হয় নাই। এর কিছুদিন পরে সংস্কার কমিশন সংগঠিত হয় এবং সংস্কার কমিশনগুলো ঢাকার বাইরে 2-4 জায়গায় মিটিং টিটিং করে সিভিল সোসাইটির সাথে বসে তারপর তারা রাজনৈতিক দলগুলোর কাছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে আপনার মতামত চায় এবং রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন প্ল্যাটফর্ম তাদের কাছে মতামত দেয়। সেই অনুসারে আরও কয়েক মাস পরে ঐকমত্য কমিশন গঠিত হয় এই বিষয়গুলো পর্যালোচনার জন্য এবং রাজনৈতিক দলগুলোকে ডাকে এগুলো নিয়ে মতামত দেওয়ার জন্য। প্রথমত নির্বাচন কমিশন গঠনের সাথে আমাদের যেই নতুন রাষ্ট্রের সম্ভাবনা এবং পরিবর্তিত যে রাষ্ট্রের বাস্তবতা, এরা বাস্তবতার সম্পৃক্ত ছিল না। এবং ওই সময়টা স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছিলাম যে আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, সংস্কারের পর নতুন আইনের ভিত্তিতে নতুন কমিশন হবে। সো এই কমিশনটা না আমরা বেশি আসলে
আমরা কনসার্ন ছিলাম না। তো পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের মানে যত দিন যাচ্ছে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের যে চেতনা, যেরকম একটা আপনার অ্যাসপিরেশন ছিল মানুষের, এটা কিন্তু আপনারা ধরে নিয়েছিলেন যে এই নির্বাচন কমিশন টিকবে না, মানে এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হবে না। অবশ্যই, কারণ সেটি মেনে আপনারা এই নির্বাচন কমিশনকে মেনে নিয়েছিলেন। ওই বাস্তবতাটাই ছিল যে হাবিবুল আওয়াল পদত্যাগ করেছেন এবং হাবিবুল পদত্যাগ করার পর আপনার একজন নির্বাচন কমিশনার বসিয়ে দেওয়া হয়েছে। ওই সময়ে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান কারা বসিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন সরকারই বসিয়ে দিয়েছেন। এখন ধরেন সরকার বসিয়ে দিয়েছেন, এটা অনেকটা একতরফা ভাবে বসিয়েছেন, কারণ মূলত গণ অভ্যুত্থানকারী শক্তিগুলোর ধারণা ছিল একতরফা ভাবে। তখন তো সরকারের সাথে এনসিপির সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। সরকারের সাথে এনসিপির সম্পর্ক তখন যেমন ছিল এখনো তেমনই আছে। সরকারের যতদিন এনসিপিকে দরকার হয়েছিল একটা স্টেবল গভর্নমেন্টের জন্য এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে তৈরি হয়েছে এটাকে পুশ করার জন্য, সেটা এনসিপি করে গিয়েছে, এখনো করে যাবে। কারণ আমরা মনে করি যে এই সরকার ভুল করবে, এই সরকারের অনেক সমস্যা থাকবে, সমালোচনা করব, বাট এই সরকারকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তাকে এগুলো বাস্তবায়ন করেই পদত্যাগ করতে হবে অথবা আপনার গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে। সেই ক্ষেত্রে এনসিপির সাথে প্রাথমিক যে সম্পর্কটা ছিল আমরা এখনো সেই সম্পর্কটাই আমরা আছে বলে মনে করি। সো এটা এমন না যে প্রথমে তো খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই সময় দেখেন যে আপনার রাস্তা আন্দোলন হচ্ছে, আন্দোলন ঠেকাবে কে? আন্দোলন ঠেকার মতো অবস্থা নেই। সরকারের বিরুদ্ধে প্রতিদিন আনসার বিদ্রোহ হচ্ছে, নার্সদের বিদ্রোহ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নামে বেনামে। আপনার সরকার আপনাদেরকে ব্যবহার করেছে কেন? সরকার ব্যবহার করবে কেন? সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। আমরা ব্যবহার করার মানে আইডিয়াটাই মানে এখানে অমূলক। এখানে মূলত সরকার তো মানে রাজনৈতিক দল অনেকদিন ধরে জনগণের কাছ থেকে ভোট নিয়ে সরকার গঠিত হচ্ছে এরকম না। এখানে অভ্যুত্থানকারী শক্তি দেখেছে রাষ্ট্র শূন্য হয়ে পড়েছে। ওই সময়ে অধ্যাপক ইউনূসকে দাওয়াত দিয়ে বিদেশ থেকে এনে তার কাছে রাষ্ট্রের আপনার দায়িত্বভার দিয়েছেন যে আপনার রাষ্ট্রকে একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে নিয়ে এবং জুলাই আপনার যেটা বিচার, গণহত্যার বিচার এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক যাত্রা সংহত করুন। সো সরকার ব্যবহার করেছে অথবা সরকারের সাথে আমাদের সম্পর্কটা এরকম, আমরা এটা এখনো মানবো না, ভবিষ্যতে কোনোদিন যদি প্রশ্ন তো এটা মানবো না। কিন্তু আপনাদের দলের প্রধান তো বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে আপনারা প্রতারিত হয়েছেন। তা তো বটেই, একটা প্রতিষ্ঠান সেটাও তো একরকম ব্যবহার করা, উপদেষ্টারা তো সরকারের এটা ব্যবহার করে না। প্রথমত নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম তো ব্যক্তি না। নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা এক দফার ঘোষক। নাহিদ ইসলামকে জনগণ তার একটা মানে মৌনসম্মতি দিয়েছে, নাহিদ ইসলামকে সরকার গঠনের একটা ম্যান্ডেট দিয়েছিল ওই সময়টা। আপনি দেখেছেন যে 5 আগস্ট যখন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে যায় ক্যান্টনমেন্ট, সেখান থেকে এটাকে বঙ্গভবনে নিয়ে এসে সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে 3 দিন সময় লেগেছে সরকার গঠন করতে। এই পুরো সময়টা আপনার লিয়াজো কমিটির মাধ্যমে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদরা নতুন সরকার গঠনের সবগুলো কার্যক্রম রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে করেছে। তো সেক্ষেত্রে নাহিদ ইসলাম যে কথাটা বলছে এটা ব্যক্তি নাহিদ বলছে না, এটা একজন অভ্যুত্থানকারী এক দফার ঘোষক নাহিদ হিসেবে কথাটা বলছে যে সে জনগণের যে অ্যাসপিরেশনটা দেখেছিল ওই সময়, এটা আপনার যে উপদেষ্টাদের মধ্যে এটা পাওয়ার কথা ছিল এটা সে পায় নাই। কিন্তু এটার সাথে এমন না ধরেন আপনার তারা বিট্রে করেছে, হ্যাঁ তারা বিট্রে করলে আমাদের সাথে বিট্রে করে, নাহিদ ইসলামের সাথে বিট্রে করে না, বিট্রে করে জনগণের সাথে বিট্রে করেছে, অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে, শহীদদের সাথে বিট্রে করেছে, আহতদের সাথে বিট্রে করেছে। নির্বাচন কমিশনের যে প্রশ্নটা আসলেন, আমি শুধু একটা মানে অ্যানালজি দিই এটা। এখানে আমরা জাতীয় নাগরিক পার্টি সবাই চিনেন, আপনারা সবাই জানেন, আপনার ঢাকায় অফিস আছে, আপনার ঢাকার বাইরে অফিসগুলো আছে। আমরা জুলাই পদযাত্রা করেছি, প্রতিটা জেলায় আমাদের অফিস আছে, সাংবাদিকরা গিয়েছে সেখানে। নির্বাচন কমিশনের আপনার লোকাল যে স্টাফ আছে তারা অফিস ভিজিট করেছেন। আমরা যে 200 ভোটারের তালিকা দিয়েছি, ভোটারদেরকে বাড়ি থেকে ধরে এনে আবার আপনার সিগনেচার করিয়েছে, সিগনেচার মিলে কিনা। এই সময়ে এইভাবে একটা দল উঠে আসলো, এই দলের সাথে আরো কয়েক ডজন দল আপনার অ্যাপ্লাই করলো। আমরা তো জাতীয় লীগ বলে কোনো দলের নাম শুনিনি, কিন্তু আমরা দেখলাম যে এনসিপি এবং জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন পাচ্ছে, জাতীয় পত্রিকায় খবর হচ্ছে, মিডিয়াতে খবর হচ্ছে, কিন্তু কেউ এই প্রশ্নটা তুলছে না যে এনসিপিকে তো সবাই চিনি, জাতীয় লীগ কে, জাতীয় লীগের সভাপতি কে, আহ্বায়ক কে, জাতীয় লীগের অফিস কোথায়, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কোথায়, তারা কোথায় কোথায় অফিস, যেটা আপনি জানেন যে 100টি উপজেলায় অফিস থাকতে হবে, ন্যূনতম 20টি জেলায় অফিস থাকতে হবে, তাদের অফিসগুলো কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমরা কেউ উঠাচ্ছি না। এই প্রশ্নটা আমাদের মানে সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি উঠিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথা বলেন, অনেকে এই বিষয় নিয়ে জোকস মনে করেন, বিষয়গুলোকে হালকাভাবে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু বিষয়টি এই প্রশ্নটা আমাদের করতে হবে যে গণ অভ্যুত্থানের আগে আমরা দেখেছি যে ভুইফুট দল এক ব্যক্তি বিএনপি থেকে বের হয়ে গিয়েছে। আমি আপনাকে বিএনপি থেকে 3 জন নেতাকে বের হয়ে গেছে, তাকে 3টা দল উপহার দিয়েছে সরকার, বিএনপি ভাঙার এত চেষ্টা চলেছে। গণ অভ্যুত্থানের পর কাদের স্বার্থে আপনার কোনো একটা ভুইফুট দলকে নিবন্ধন দেয় এই নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনতে জনগণের কাছে জবাবটা দিতে হবে।